ব্যবসায়িক কাজে যদি পার্টনার হন সেক্ষেত্রে অবশ্যই চিন্তা ভাবনা করে পার্টনার হবেন। যার সাথে পার্টনার হচ্ছেন তিনি কোন প্রকৃতির লোক, তার প্রিভিয়াস ইতিহাস কি, সেটা জেনে শুনে পার্টনার হবেন। একটা কথা মনে রাখবেন, আপনি ব্যবসায়ী পার্টনার হলে ব্যবসায়ী পার্টনার যদি কোনো ধরনের দুষ্কৃতিকারী হয়, কোনো ধরনের টাউট বাটপার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা পয়সাও যাবে, আপনি কিন্তু আইন আদালতে মামলা মোকদ্দমার শিকার হতে পারেন। তো আজকে সেরকম একটা বিষয় আলোচনা করব। গতকাল এই টাইপের একটা মামলা আমি করেছি, চলুন কি হয়েছে তার সাথে সেটা জানি। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই পর্বটি দেখছেন, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি সাধারণত আমার এই পেজটাতে যে ভিডিওগুলো আপলোড করি, এর বেশিরভাগ ভিডিওই আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করি। আমার ক্লায়েন্টদের সাথে যে ঘটনাগুলো ঘটে সেই বিষয়গুলো শেয়ার করি, যাতে আপনারা বাস্তব বিষয়গুলো জানতে পারেন এবং সেগুলো জেনে আপনারা সতর্ক হতে পারেন। সেই ভিডিওগুলি আমি সাধারণত আপলোড করার চেষ্টা করি। গতকাল একটা মামলা আমি করেছি। এক ভদ্রলোক, তার অনেক বড় ব্যবসা ছিল, সেটা ছিল টিভি ফ্রিজের ব্যবসা। সেই ব্যবসাতে তিনি ছিলেন ডিলার, তার অনেকগুলো সাব ডিলার ছিল। সাব ডিলারদের কাছে পণ্য সরবরাহ করতো, তারা তার কাছে টাকা পরিশোধ করতো। এভাবে তার ব্যবসা বাণিজ্য খুব সুন্দর মতোই চলছিল। তো করোনা যখন আসে আমাদের দেশে, তো আপনারা সকলেই জানেন, যারা ব্যবসা বাণিজ্য করেছেন তারা অনেক বেশি লসে পড়েছেন। তো তিনিও সেই লসে পড়েছিলেন। সেই লসে পড়ে যাওয়ার পরে তার যে সাব ডিলারগণ ছিলেন তারা অনেকেই তার সাথে প্রতারণা করেছে, তাকে টাকা পয়সা না দিয়ে দোকানপাট ছেড়ে দিয়ে চলে গেছে। তিনি অনেক লসের মধ্যে পড়ে গিয়েছিলেন। তিনি সেই লস রিকভারি করার জন্য এলাকাতে এক ভদ্রলোকের কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছিলেন। সেই টাকার বিনিময়ে তাদের সাথে এগ্রিমেন্ট ছিল যে প্রতি মাসে তাকে 20,000 করে টাকা দিবে। সাধারণত সেই ভদ্রলোক তার সাথে ব্যবসায়িক চুক্তি করেছিলেন, কিন্তু ব্যবসায়িক চুক্তি করার পরে যখন দেখছি যে ব্যবসার অবস্থা ভালো না, তখন তিনি তার সাথে স্ট্যাম্পের মাধ্যমে চুক্তি করে যে 10 লাখ টাকার বিপরীতে প্রতি মাসে থেকে 20,000 করে টাকা দেওয়া হবে। তো আমার সেই ক্লায়েন্ট তাকে 19 মাস পর্যন্ত সেই টাকাটা কন্টিনিউ করেছে। যখন তিনি আর সেই টাকাটা কন্টিনিউ করতে পারেন নাই, তখন তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং দ্বন্দ্ব সৃষ্টির এক পর্যায়ে যিনি টাকা দিয়েছিলেন তিনি তার বিরুদ্ধে আদালতে 420-406 মামলা করেন। আপনারা যেটা জানেন যে 420-406 অপরাধমূলক বিশ্বাসভঙ্গ স্বরূপ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে। তো তিনি তো আর টাকা দিয়েছেন, তার সাথে আসলে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেন নাই, প্রতারণাও করেন নাই। তিনি ব্যবসার কাজে টাকা নিয়েছিলেন, ব্যবসা করেছেন, ব্যবসায় তিনি ধরা খেয়েছেন, যার কারণে তিনি সেই টাকাটা পরিশোধ করতে পারেন নাই। তো আদালতে মামলা করার পরে বিজ্ঞ আদালত সেই মামলার ঘটনা বিশ্বাস না করে তাই মামলাটি ঘটনার তদন্ত করার জন্য দিয়েছিলেন ডিবি বরাবর। ডিবি বিষয়টা সঠিকভাবে তদন্ত করেছেন। ডিবি তার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন যে ঘটনা এই বাদী আসামিকে টাকা দিয়েছিল। টাকা দেওয়ার পরে কি চুক্তি হয়েছিল তাদের মধ্যে, চুক্তি হওয়ার একটা পর্যায়ে সেই চুক্তি মোতাবেক আসামি আর বাদীকে টাকা দিতে পারে না, যার কারণে বাদী আসামির বিরুদ্ধে মামলা করেছে। তো ডিবি যে তদন্ত করে প্রতিবেদন দিয়েছে, আমার যে আসামি ছিলেন তিনি কিন্তু কখনোই অস্বীকার করেন না যে তিনি টাকা নেন না। তিনি আমার কাছে এসে স্পষ্ট স্বীকার করেছেন যে হ্যাঁ, তিনি 10 লক্ষ টাকা নিয়েছেন এবং 10 লক্ষ টাকার বিপরীতে প্রতি মাসে 20,000 করে টাকা দিয়েছেন। এটা কন্টিনিউ করেছে 19 মাস, তারপরে আর করতে পারেননি। তার ব্যবসা বাণিজ্য তিনি ধরা খেয়েছেন এবং তার যে সাব ডিলারগুলো ছিল তারাও যার যার মতো করে ব্যবসা বাণিজ্য ছেড়ে তাকে অনেক লসের মধ্যে ফেলে চলে গিয়েছিল, যার কারণে তিনি আর সেই টাকাটা কন্টিনিউ পরিশোধ করতে পারেন নাই। তো আমার কাছে যখন আসলেন, আমি তখন তাকে বলেছি, আপনি এখন কি করতেছেন? বললেন, স্যার আমি তো এখন টাকা পয়সা দিতে পারবো না, আমার তো খুবই খারাপ অবস্থা আছে, আমার ছেলে পেলে বাচ্চা কাচ্চা নিয়ে আমার এখন চলতেই কষ্ট হচ্ছে। তো উনি আমার কাছে টাকা পাবে, আমি টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করবো যত দ্রুত সম্ভব। তো আইন কোর্ট কাছারিতে আমি গেলাম, জামিন চেয়েছিলাম। জামিন চাওয়ার পরে বাদীপক্ষের যিনি বিজ্ঞ আইনজীবী ছিলেন তার সাথে কথা বললাম। তিনি বললেন যে দিবেন, এই মর্মে এই কথাবার্তা বলছে। তো আমি বাদীর সাথে কথা বললাম, বাদীও একই কথা বললো যে না, ওনার অনেক টাকা পয়সা আছে, উনি আমার টাকা পয়সা নিয়ে বাড়িঘর করেছে। যাই মানে বাদীপক্ষে যা যা বলার তাই বলেছেন। তো আমি আদালতে গিয়েছিলাম। আমার একটা ভরসা ছিল যে মামলার যেই এগ্রিমেন্ট ছিল তাদের মধ্যে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে 406-এর যেই সেকশনটা আছে এটা সাধারণত অ্যাপ্লিকেবল না, কারণ 420-406 মামলা করেছে। 406 সেকশনটা ছিল নন বেলেবল সেকশন, যেটাতে জামিন অযোগ্য ধারা বলা হয়। আর 420 যেটা ছিল সেটা ছিল জামিনযোগ্য ধারা। তো 406 যেহেতু যদি দুই পক্ষের মধ্যে ব্যবসায়িক সংক্রান্ত কোনো চুক্তি থাকে, সেক্ষেত্রে আসামির বিরুদ্ধে 406 কখনই গ্রহণযোগ্য হয় না। সেক্ষেত্রে আমার সেই ভরসাটা ছিল। তো তারপরেও আমি বাদীপক্ষের বিজ্ঞ আইনজীবীকে বলেছি যে উনি টাকা পয়সা দিয়ে দিবে, তো আমরা মিউচুয়াল করি। তো বাদীপক্ষের বিজ্ঞ আইনজীবী আমার সাথে বিজ্ঞ আদালতে তুমুল বিরোধিতা করেছেন। তো আমি আইন নিয়ে গিয়েছিলাম, আইনের রেফারেন্স দিয়ে, মানে সুপ্রিম কোর্টের কিছু রেফারেন্স ছিল, সেগুলো দিয়ে আমি বিজ্ঞ আদালতকে কনভিন্স করতে পেরেছি। বিজ্ঞ আদালত আমাকে জামিন দিয়েছেন আপোষের শর্তে। তো জামিন দেওয়ার পরে
জামিন দেওয়ার পরে সে আমার ক্লায়েন্টের সাথে চেম্বারে এসে আবার পুনরায় কথাবার্তা বললাম যে আপনাকে তো টাকা পয়সা দিতে হবে, আপনার টাকা পয়সা নিয়েছেন, টাকা পয়সা দিতে হবে। তখন তিনি বললেন হ্যাঁ আমি টাকা পয়সা দিয়ে দিব, তবে আমার সময় লাগবে। তো সময় উনি পাবে, সময় ওনাকে দেওয়া যাবে। যে বিষয়টা বলতে চেয়েছি আসলে এই ভিডিওটার যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনারা যারাই যৌথ ব্যবসা করেন, যৌথ ব্যবসার সময় অবশ্যই যৌথ ব্যবসার যেই কন্ডিশনগুলো আছে কন্ডিশনগুলি স্পষ্ট করে লিখে রাখবেন। কন্ডিশন ছাড়া কখনোই যৌথ ব্যবসাতে যাবেন না। যৌথ ব্যবসার ক্ষেত্রে অনেক সময় অনেক বেশি ঝামেলা হয়। একাধ ব্যবসার ক্ষেত্রে যেমন স্মুথলি ব্যবসাটা করা যায়, যৌথ ব্যবসার ক্ষেত্রে কিন্তু করা যায় না, কারণ যত মাথা বেশি তত দ্বিমত বেশি। সুতরাং যৌথভাবে ব্যবসা করার ক্ষেত্রে এটা মনে রাখবেন যে যদি আপনি কারোর সাথে যৌথ ব্যবসা করেন এবং তার সাথে যদি টাকা পয়সা দিয়ে যৌথ ব্যবসায় সম্পৃক্ত হয়ে যান এবং সেই টাকার আত্মসাতের বিরুদ্ধে তার বিরুদ্ধে কিন্তু আপনি মামলা করতে পারবেন না, কারণ আইনে স্পষ্ট বলা আছে যৌথ ব্যবসায়ের ক্ষেত্রে অংশীদারির বিরুদ্ধে কখনোই 406 মামলা হয় না। সেটা আপনি অন্য মামলা করতে পারবেন, সিভিল মামলা আছে, সিভিল মামলা করে হয়তো আপনি তার কাছ থেকে টাকা উদ্ধার করতে পারবেন, এটা অনেক লং প্রসেস। তবে ফৌজদারি মামলার ক্ষেত্রে আপনি কিন্তু তার বিরুদ্ধে 406 সেকশনটায় মামলা করতে পারবেন না। সহ অংশীদারের বিরুদ্ধে কখনই প্রতারণার মামলা হয় না। সুতরাং আপনারা যারা অংশীদারি কারবার করবেন অবশ্যই এটা মাথায় রাখবেন। টাকা পয়সা যদিও দিয়ে থাকেন, যদি ব্যবসায়িক সহশরিক হিসেবে ব্যবসা পরিচালনা করে, সেক্ষেত্রে আপনার সহশরিক যদি আপনার সব টাকা মেরে দেয় তার বিরুদ্ধে কিন্তু প্রতারণার মামলা আপনি করতে পারবেন না। মামলা হয়তো করতে পারবেন কিন্তু মামলার রেমেডি আপনার পক্ষে আসবে না, যেটা আইনে স্পষ্ট বলা আছে। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকবে যৌথ ব্যবসা করলে অবশ্যই এটা মাথায় রাখবেন। ভালো পার্টনার দেখে যৌথ ব্যবসায় এগিয়ে যাবেন। যে পার্টনারের সাথে যৌথ ব্যবসা করবেন তার অতীত জেনে, তার বর্তমান অবস্থান জেনে তার ব্যবসায় অগ্রসর হবেন, নতুবা কিন্তু আপনি অনেক বেশি লসের সম্মুখীন হয়ে যাবেন, যেটা আমার মতে আপনি কিন্তু অনেক বেশি লসের মধ্যে পড়বেন। তো এই ছিল আলোচনা। আমি যেটুকু বুঝাইতে চেয়েছি বিষয়টা হচ্ছে, তো এই ছিল আলোচনা। আমি বুঝাইতে চেয়েছি এইটুকুই যে যৌথ ব্যবসা করলে অবশ্যই আপনার পার্টনারের অতীত জেনে, তার নেচার সম্পর্কে জেনে, তার বর্তমান অবস্থা সম্পর্কে জেনে যৌথ ব্যবসা করবেন। যৌথ ব্যবসা করার পরে যদি আপনি কোনো কারণে ক্ষতির সম্মুখীন হন অবশ্যই আপনি তার বিরুদ্ধে কিন্তু মামলা করতে পারবেন না। তো এই ছিল আজকে আলোচনা। আশা করি আলোচনাটি বুঝতে পেরেছেন। আজকের মতো এখানে এই ছিল আলোচনা। আশা করি আমার আলোচনাটি বুঝতে পেরেছেন। আপনারা যদি অন্য কোনো বিষয়ে অন্য কোনো কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্টস বক্স অথবা মেসেঞ্জারে নক দিবেন, আমি সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের মতো শেষ করছি। আমি অ্যাডভোকেট লোকমান হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বর্তমান শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতে প্র্যাকটিস করছি। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।